রহস্যময় একটি কাঁচের দেওয়াল। আপাতত এর বিস্তার সীমিত, কিন্তু পরবর্তীকালে এর দায়রায় আসতে চলেছে গোটা বিশ্ব, যার দায়রায় প্রাণে বাঁচবে না কোনো জীবিত প্রাণী। কর্নেল লোকনাথনের নির্দেশে আবার আমি অকুস্থলে, কিন্তু এই কাঁচের দেওয়ালের অপর প্রান্তে পৌঁছাবো কেমন করে? আমি ক্যাপ্টেন আকান্ত প্রতাপ সিং, আর আপনারা শুনছেন আমার অসম যুদ্ধের রোজানাঞ্চা। আজ দ্বিতীয় পর্ব। শুনতে থাকুন আমার ভয়াবহ অভিজ্ঞতা রহস্যময় দ্বীপটিকে কেন্দ্র করে, আবার নরখাদকের দ্বীপে গল্পের মধ্য দিয়ে। ডক্টর আগাসের কথা তাঁর ডায়েরি থেকে। 21শে অগস্ট 2022, রাত্রি 8:05। একটু জল খেয়ে জার্নালটা বন্ধ করে পাশে রাখা ছোট টেবিলের ওপর ঘড়ির দিকে চোখ গেল। রাত্রি 8টা বেজে গেছে। একটু গড়িয়ে নিলে ভালো হয়। আজ আবার রাত্রি 1টা থেকে জগজম্প আছে কপালে। তারপর আর শোয়ার অবসর পাবো কিনা সন্দেহ। জার্নালখানা জার্মানি থেকে আনানো। ফ্র্যাঙ্কফুর্ট থেকে বার্লিন যাওয়ার পথে মাঝখানে পড়ে ঘন গাছপালা ঘেরা গাটেনগন বিশ্ববিদ্যালয়। এদেরই সম্পাদনা করা এই জার্নালটি। ভাষাটি যদিও ইংরেজি। আমার এক বন্ধু বর্তমানে অধ্যাপনা করেন ওখানে, থাকে বলে কই এটি আনানো। বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশগুলিতে স্পেস টাইম বিষয়টিকে নিয়ে যেভাবে আদা জল খেয়ে লেগে পড়েছেন বিজ্ঞানীদের দল, তাতে অনেক নতুন নতুন তথ্য উঠে আসছে সামনে প্রতিনিয়ত। এগুলো পড়লে মনটা অবশ্য ভারী হয়ে যায়। অতি গুরুত্বপূর্ণ একটি বিষয় থেকে প্রতিনিয়ত মুখ ঘুরিয়ে রাখছি আমরা, একথা ভাবলেই মন ভারাক্রান্ত হয়ে আসে। সংকীর্ণ রাজনীতির প্রত্যক্ষ ফলাফল। বাতিটা নিভিয়ে চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করলাম, কিন্তু ঘুম এলো না। মন তখন আলোকবর্ষের গতিতে ধেয়ে চলেছে বছর 2-3 আগে ঘটে যাওয়া সেই অতীতে। সার্জেন্ট প্রমথেশ বরাটের কথাটা যেন বেশি করে চলে আসছে মনে। যোদ্ধা তো অনেক দেখেছি এই চাকরি জীবনে, কিন্তু শিক্ষিত যোদ্ধা না। অবশ্য এবারেই নতুন ছেলেটিও, কি যেন নাম ওর, হ্যাঁ, সার্জেন্ট অম্বিকেশ বিষ্ণু। এই ছেলেটিও মনে হলো শিক্ষিত ছেলে, বেশ কিছু বিষয় নিয়ে জ্ঞান রাখে। কিরকম ফট করে ধরে ফেললো এনার্জি ফিল্ডের বিষয়টি। কোন রকমে কাঁচের দেওয়ালকে ঘিরে থাকা ফোর্স ফিল্ডের ব্যাপারটা বলে ধামাচাপা দিলাম। আসল বিষয়টি জানতে পারলে হয়তো আতঙ্কিত হয়ে যেত ওরা সকলেই অকারণে। তার থেকে অর্ধ সত্য সামনে নিয়ে আসাই ভালো। যা বোঝা কষ্টকর ও যন্ত্রণাদায়ক, তা মনের আধারে লুকিয়ে থাকাই শ্রেয়। জোর করে মাথা থেকে সার্জেন্ট বরাটের স্মৃতি দূরে সরিয়ে রাখলাম। পুরনো কথা এই সময় বেশি স্মরণে না আনাই ভালো। বেশি স্মরণ করলে আবার বিপদ অনিবার্য। সার্জেন্ট বরাটকে কিন্তু হত্যা করা হয়েছিল তার পুরনো স্মৃতির পাখায় ভর করে, তাকে অসতর্ক করে দিয়ে। মিশন শুরুর আগে মন দুর্বল হয়ে যেতে পারে। এরকম কোনো কিছু এখন চিন্তা না করাই ভালো।
এখন মন নরম করে ফেললে মৃত্যু অনিবার্য। গতকাল সকালে মোহন দ্বিবেদীর মৃত্যুটা আমাকে ভেতর থেকে যেন নাড়িয়ে দিয়ে গেছে। অবশ্য কি মৃত্যু বলবো না অন্তর্ধান, সে বিষয়ে আমি নিশ্চিত নই। যাই হোক, কয়েক সেকেন্ডের ব্যবধানে হাওয়ার মধ্যে যেভাবে মিলিয়ে গেল আমার সহযোদ্ধা, তা যেন ভেতর থেকে নাড়িয়ে দিয়ে গেছে আমাকে। এখানে কাটাতে চলা প্রতিটি মুহূর্ত যে আমাদের অতি সতর্কতার সাথে থাকতে হবে, এই বিষয়ে আমাদের কোনো সন্দেহই নেই। প্রতিটি পা ফেলতে হবে সাবধানতার সাথে। তবে আজ সকালে আসা সাফল্যটি কাকতালীয় হলেও যে মোক্ষম সময় বুঝে হয়েছে, এ বিষয়ে কোনো সন্দেহই নেই। দৈবত আমরা খুঁজে পেয়েছিলাম সুলেমানকে। এই সুলেমান কয়েক বছর আগেও ইমরানের দুষ্কৃতী দলের সাথে অসামাজিক কাজকর্মে জড়িত ছিল। এই বিষয়টি নিজে মুখে স্বীকার করেছিল ও, কিন্তু বাড়ির লোকজনের জন্য শেষ পর্যন্ত অন্ধকারের রাস্তা ছেড়ে ও মূল সামাজিক স্রোতে ফিরে আসে। ওর সাহায্যেই শেষ পর্যন্ত আমরা লোথিয়ান ব্লকে দুষ্কৃতীদের ঘাঁটিটি খুঁজে পাই। এখন বকখালিতে ঢোকবার সঠিক রাস্তাটি খুঁজে পেলেই হলো। একটা জিনিস মনে পড়াতে আবার বিক্ষিপ্ত হয়ে গেল মন। গতবার অজ্ঞাত শত্রুদের আক্রমণটা যখন হয়, তখন আমরা ওই অদ্ভুত এনার্জি ফিল্ডের অনেকটা কাছাকাছি চলে যেতে পেরেছিলাম। আমাদের সবকটি ইলেকট্রনিক গিয়ার সমেত কোথাও কোনো সমস্যা ছিল না। কিন্তু এইবারে প্রথমেই ইলেকট্রোমিটারটা শহীদ হয়ে গিয়ে প্রমাণ করে দিল, বেশ তৈরি হয়েই আমাদের সাথে দেখা করতে এসেছে প্রতিপক্ষ। তবে কি এবারে ঠিক সেই ব্যাপারটাই ঘটতে চলেছে, যে ভয়টা আমি আর ক্যাপ্টেন সিং দুজনেই পেয়েছিলাম? এবারের আগ্রাসনের প্যাটার্নটা কিন্তু সেদিকেই নির্দেশ করছে। শত্রু এবারে অনেক বেশি ক্রূর, অনেক বেশি সংঘবদ্ধ, অর্গানাইজড। আর আমাদের এবারের অবস্থা ঢাল তরোয়ালবিহীন নিধিরাম সর্দারের মতোই। পরিণতি কি হবে কে জানে। না, বিভিন্ন উল্টোপাল্টা চিন্তায় মাথাটা ক্রমশ গরম হয়ে আসছিল। বাতিটা জ্বালিয়ে এক গ্লাস জল খেলাম আগে, তারপর বাতি নিভিয়ে আবার শুয়ে পড়লাম। আসন্ন অভিযানের কথা মাথায় আর রাখবো না, এতে প্রতিপক্ষের সুবিধে হবে থট রিডিং করে ট্র্যাপে ফেলতে। রাত ঘন হচ্ছে, তার থেকে এই বেলা বরং একটু ঘুমিয়ে নিই। লোথিয়ান দ্বীপ অভয়ারণ্যের অজ্ঞাত কোনো স্থান। 22শে অগস্ট 2022, রাত 2:21। সার্জেন্ট অম্বিকেশ বিষ্ণুর ডায়েরি থেকে। আমাদের এই চেনা জগৎটি যে কত দ্রুত পাল্টে যেতে পারে, সেটাই ভাবছিলাম দক্ষিণ চন্দ্রপিড়ির কুলডিঙ্গা গ্রামের এই অন্ধকার স্যাঁতস্যাঁতে ঘরটির ভিতর বসে। আমার তো তাও ভাববার ক্ষমতাটুকু রয়েছে, বাকিদের অবস্থা তো আরো শোচনীয়। প্রত্যেকে কিরকম যেন ঝিম মেরে গিয়েছে আতঙ্কে, কারোরই আর যেন মস্তিষ্ক কাজই করছে না। কর্পোরাল অনন্ত বসে রয়েছেন একদম আমার পাশেই। অনেকক্ষণ নিজের হাতের কালাসনিকের ম্যাগাজিনটা বদলাতে চেষ্টা করছিল, কিন্তু উত্তেজনায় এত ঘন ঘন শ্বাস পড়ছিল কর্পোরালের যে কিছুতেই ম্যাগাজিনটা ঠিক জায়গায় লাগাতেই পারছিল না। শেষে দেখা গেল ম্যাগাজিনটা সম্পূর্ণ উল্টো করে ধরেছিল বেচারা, ফলে ওটা আর জায়গা মতন বসছিল না। অনন্তের মতো পোড় খাওয়া যোদ্ধাও যে স্নায়ুর ওপর কর্তৃত্ব হারিয়ে ফেলেছেন তা তার আচরণে স্পষ্ট। বাকিদের অবস্থাটাও তবে কি? সত্যি কথা বলতে কি, এবারের অভিযানটা যে রক্তক্ষয়ী হতে চলেছে সে বিষয়ে কোনো সন্দেহ ছিল না কারোরই, কিন্তু সেটা যে এত খাপছাড়া একটা ভিন্ন ধর্মী হবে তাও বুঝতে পারেনি কেউই। সেটা বুঝলে হয়তো আগে কিছু ব্যবস্থা নিতে পারতাম আমরা। প্রথম থেকেই বলা যাক, বরং আমি গুছিয়ে লিখতে চেষ্টা করছি, কিন্তু কতটা পারবো তা জানি না। ক্যাপ্টেন সিং আগে থেকেই আমাদের বলে দিয়ে গেছিলেন যে রাত্রি 1টার সময় ঘটতে চলা অভিযানটির বিষয়
সেই মতনই প্রস্তুত হয়ে 12টার মধ্যে আমরা সবাই উঠে পড়েছিলাম স্পিড বোটে। কথা ছিল আগে আমরা গিয়ে দেখা করব কুলকার্নির সাথে। বিপক্ষের ঘাঁটি থেকে বেশ খানিকটা দূরে ওনাকে মোতায়েন করে রেখে আসা হয়েছিল ওদের চাল চালনের দিকে কড়া নজর রাখবার জন্য। অকুত ভয় ওই স্নাইপার একাই রয়ে গিয়েছিলেন পিছনে, হাসি মুখে নিজের কর্তব্য পালন করতে গিয়ে। লোথিয়ান দ্বীপে পৌঁছে নির্দিষ্ট ঘাঁটি থেকে বেশ কিছুটা আগে এসে ইঞ্জিন বন্ধ করে সকলেতে দৌড় দিয়েছিলাম অকুস্থলে, যেখানে আমাদের বর্ষিয়ান স্নাইপারের থাকবার কথা ছিল। কুলকার্নি কোথায় গেল? অকুস্থলে এসে প্রথম প্রশ্নটি করলেন ক্যাপ্টেন সিং। আমরাও তাকালাম এদিক ওদিক, কিন্তু কাউকেই দেখতে পেলাম না। সত্যি তো, স্নাইপাররা অবশ্য এমনভাবে লুকিয়ে থাকে নিজেদের যে আশেপাশের পরিবেশ থেকে বেশিরভাগ সময় তাদের পৃথক করা যায় না। কিন্তু অন্ধকারের মধ্যেও তো আমাদের নড়াচড়া ঠিকই তার নজরে পড়ার কথা। সেক্ষেত্রে কি উনি আমাদের শত্রু বলে ভেবে চুপ করে বসে আছেন নাকি? সন্দেহের কথাটি ক্যাপ্টেন সাহেবের কাছে খোলসা করতেই এক পলক ভেবে নিয়ে চাপা গলে 3 বার মৃদু শীষ দিলেন তিনি। অপেক্ষা করতে লাগলেন উত্তরের, কিন্তু পাল্টা কোনো শীষের শব্দ ভেসে না আসায় এবার উদ্বিগ্ন কণ্ঠে বললেন, ফ্যান আউট। 30 ফুট রেডিয়াসের মধ্যে একটি ঝোপও যেন বাদ না পড়ে, আর খুব সাবধান, কেউ আবার আলো জেলে বসে না যেন। শত্রু ঘাঁটি কিন্তু এখান থেকে বেশ কিছুটা দূরেই, ওরা সতর্ক হয়ে যাবে। কথা মতন 30 ফুট দায়রের মধ্যে ছড়িয়ে পড়লাম সকলের নিখোঁজ স্নাইপারের সন্ধানে। এই অন্ধকারে কাউকে খুঁজে বের করা বেশ কঠিন, বিশেষত আলো যেখানে একেবারে জ্বালানো যাবে না। সেখানে চাঁদের এই নরম আলোই যে এখন ভরসা। এখান থেকে বেশ কিছুটা দূরে গাছপালার ফাঁক দিয়ে কয়েকটি আলো চোখে এসে পড়ছিল। বুঝলাম ওটি সেই প্রস্তাবিত শত্রু ক্যাম্প। তা তো না হয় হলো, কিন্তু আমাদের সহযোদ্ধাটি কোথায়? তিনি কি শেষে ধরা পড়ে গেলেন নাকি? মুখ নিচু করে খুঁজতে যাচ্ছিলাম, হঠাৎ একটি বড় ঝাঁকড়া গাছের গোড়ায় অবহেলায় জন্মানো কিছু বুনো জংলা ঝোপের একদম সামনে চোখে পড়ল একটি মার্ক 11 স্নাইপার রাইফেল। তার পাশেই আবার একটি ছুরি পড়ে। জিকো ছিল সাথে, ওকে বন্দুক নিয়ে তৈরি থাকতে বলে নিজের কালা শনিফটিকে পিঠে ঘুরিয়ে নিয়ে 2 হাতে তুলে নিলাম অস্ত্র দুটিকে। আচ্ছা, অন্ধকারে ছুরিটাকে দেখে মনে হলো ওটার গায়ে রক্ত লেগে আছে না? একটা মৃদু শীষ দিতে কিছুক্ষণের মধ্যেই ক্যাপ্টেন সিং চলে এলেন আমাদের লোকেশনে। বিনা বাক্যে অস্ত্র দুটি তুলে দিলাম ওর হাতে। সেগুলিকে নিয়ে উল্টে পাল্টে দেখে নিলেন তিনি। তারপর জিজ্ঞেস করলেন, কোথায় পেলে? হাত দিয়ে জায়গাটি দেখিয়ে দিতেই একটা অদ্ভুত কাণ্ড করলেন ক্যাপ্টেন। পিছনের গাছটি একবার দেখে নিয়ে পলকে হাতের বন্দুক সেদিকে তুলে পজিশন নিলেন তিনি। সন্দিগ্ধ দুটি চোখ মিলে বন্দুক কক করে যেন উদ্ভ্রান্তের মতন খুঁজে বের করার চেষ্টা করলেন অদৃশ্য কোনো টার্গেটকে। বেশ খানিকটা সময় ধরে খুঁজে অন্ধকারে কাউকে না পেয়ে অবশেষে যেন নিশ্চিন্ত হয়ে বন্দুক নামিয়ে বললেন, এখানে বেশিক্ষণ থাকবো না, খোলা পরিবেশে বেশিক্ষণ থাকলে বিপদ হতে পারে। ওরা কি তাহলে আমাদের খুঁজে পেল স্যার? মনে তো হয় না। আসলে এরা কেউ ট্রেন টেররিস্ট নয় বিষ্ণু, তাই অন্ধকারে ঘাপটি মেরে আমাদের জন্য অপেক্ষা করবার লোক নয় এরা। তবে কুলকার্নিকে সামনের ঘাঁটিতে নিয়ে যাওয়া হতে পারে, সেটাই এখন খুঁজে দেখতে হবে। আমরা এখন ওই ঘাঁটিটিকে রেড করব, কিন্তু খুব সাবধান। আর কুলকার্নির বন্দুকটা? আচ্ছা, তোমার তো স্নাইপার ট্রেনিং নেওয়া ছিল তাই না? বন্দুকটা তুমি আপাতত ব্যবহার করো বরং। বন্দুকটা তুলে আবজা চাঁদের আলোর মধ্যেই পরীক্ষা করে দেখলাম লিভার ফাংশন ঠিকই আছে, কোথাও আটকাচ্ছে না। ম্যাগাজিনটা খুলে আবার রিলোড করে দেখলাম কোনো সমস্যাই নেই। পরীক্ষা শেষে ক্যাপ্টেন সিং এর দিকে তাকিয়ে সম্মতি সূচক ঘাড় নাড়তে তিনি বললেন, তোমার কাছে AK-104 অ্যাসল্ট রাইফেল আছে। ওখানে 7.62 x 39mm অ্যামো ব্যবহার হয়। মার্ক 11 রাইফেলের ম্যাগাজিন ক্যাপাসিটি 10 রাউন্ড। ওখানেও একই ক্যালিবারের গুলি ব্যবহার হয়। ওই গুলি শেষ হলে আপাতত তোমার কাছে থাকা AK-104 অ্যাসল্ট রাইফেলের অতিরিক্ত অ্যামো ব্যবহার করতে পারো। তবে রাউন্ডগুলির ব্যারেল লেন্থ কম থাকবার জন্য তোমাকে হয়তো 2বার বোল্ট টানতে হতে পারে।
আর হ্যাঁ, একটা বলে দিচ্ছি, খুব ভালো করে শুনে নাও। হ্যাঁ বলুন স্যার। গাছের ডালে যদি অন্ধকারে কিছু নড়তে দেখো, তাহলে গুলি চালাতে কোনো দ্বিধা করবে না। বিপক্ষ সতর্ক হলে হোক, তবুও গুলি চালাবে। এইবার আমার চটকা ভাঙলো ক্যাপ্টেন সিং এর কথা বলবার ঢঙ্গে। স্পষ্ট ব্যাপার, কোনো কিছুতে যেন অস্বস্তি বোধ করছেন তিনি। কিছু একটা ভয়, কিন্তু কিসে? কিছু জিজ্ঞেস করলাম না, কিন্তু মনের ভিতর খচখচানিটা রয়েই গেল। পাশে দাঁড়িয়েছিলেন ডক্টর আগাসে, তিনিও নীরব ছিলেন। এরা দুজনে মিলে কি লুকোচ্ছেন আমাদের থেকে? বিপক্ষের অর্থাৎ সুন্দরবনের অস্ত্রধারী দাগি চোরা চালানকারী দুষ্কৃতী দলের উপস্থিতি এরা যেন ধর্তব্যের মধ্যেই রাখতে চাইছেন না। এদের ভয়টা যেন অন্য কিছুতে, কিন্তু কে বা কি যার ভীতি শত্রুদের বন্দুকের চেয়েও বেশি? আমরা সকলে একটু এগিয়ে এলাম অশুভ জায়গাটি ছেড়ে। বেশ খানিকটা দূরত্ব চুপিসারে এগিয়ে আসবার পর চাপা গলায় ভেসে আসা নির্দেশ মার্ক 11-এর স্কোপে চোখ লাগিয়ে দূর থেকে দেখতে লাগলাম ঘাঁটির পরিস্থিতি। লো ওয়াটের কমজোরি আলোয় যেটুকু চোখে পড়ল তাই রিলে করলাম ক্যাপ্টেনকে। সব শুনে টুনে তিনি বললেন, বেশ, তুমি সোজা বাঁদিকের গাছের লাইন বরাবর দাঁড়িয়ে ওখান থেকে আমাদের কভার করবে। তোমার সাথে 2 জন থাকবে, বাকিরা আমার পিছনে পাশাপাশি উইং ফরমেশনে থাকবে। সুলেমান বলেছিল ওখানে প্রায় 30 জন মতো ঘাঘু রয়েছে, কাজে আচমকা আক্রমণে প্রথমেই ওদের লন্ডভন্ড করে দিতে হবে। আমার সিগন্যালের জন্য অপেক্ষা করবে তোমরা। এই কথা বলে আলাদাভাবে সামনে এগোতে গেলেন ক্যাপ্টেন অখণ্ড প্রতাপ সিং। আমরা 3 জন গাছের পিছনে সরে দাঁড়ালাম প্রস্তুত হয়ে, কিন্তু এরই মাঝে ঘটল বিপত্তি। রাত্রির নির্জনতাকে খান খান করে দিয়ে আচমকা যেন বিনা মেঘে বজ্রপাতের মতোই ফায়ারিং শুরু হলো শত্রু ক্যাম্পের দিক থেকে। চমকে উঠে আমরা সদল বদলে শুয়ে পড়লাম সকলে মাটির ওপরে। এরকম আচমকা ফায়ারিং এর জন্য প্রস্তুত ছিলাম না কেউই। ওরা কি বুঝতে পেরেছে যে আমরা এখানে চলে এসেছি? ওরা কি আমাদের দেখে ফেললো নাকি? মাটিতে শুয়ে বন্দুকটা সামনের দিকে বাড়িয়ে ধরে দাঁত খিচিয়ে জিজ্ঞাসা করলেন ক্যাপ্টেন সিং। বন্দুকের মুহুর মুহুর আওয়াজের মধ্যেই যথাসম্ভব ভালোভাবে দেখতে দেখতে শান্তভাবেই উত্তর দিলাম, ওরা কিন্তু আমাদের দিকে গুলি চালাচ্ছে না ক্যাপ্টেন। ওরা কিন্তু এলো পাথারি গুলি চালাচ্ছে চারিদিকে দিশাহারা হয়ে, উদ্ভ্রান্তের মতো, চারিদিকের গাছের ডাল লক্ষ্য করে। কি রয়েছে গাছের ডালে? কিছু কি দেখতে পাচ্ছ সার্জেন্ট? নেগেটিভ স্যার, এত অন্ধকারে গাছের ডালে কিছু। বলতে বলতে হঠাৎ একটি অদ্ভুত দৃশ্য দেখে আমার মুখের কথা মুখেই রয়ে গেল। হাঁ করে সামনের দিকে তাকিয়ে রইলাম আমি। হাতের উন্নত মার্ক 11 ট্রেজার রাইফেলের স্কোপে চোখ লাগিয়ে যা দেখলাম তা কি সত্যি? সামনে দুষ্কৃতীদের যে ক্যাম্পটি ছিল তার মাঝামাঝি অংশে কয়েকটি পাতা ছাওয়া কুটির মতন ছিল। এই কুটিরগুলি বেশ মজবুতভাবে তৈরি। মনে হয় এগুলিকে এখানকার কর্মীরা বাসস্থান হিসেবেই সেগুলোকে ব্যবহার করত। ক্যাম্পের দুদিকে লম্বা লম্বা কয়েকটি মাটির দালান ঘর মতন তৈরি করা হয়েছিল, একদম গাছের সারির লাইন ঘেঁষে। বোধহয় চোরাচালানের মালগুলি এই লম্বা ঘরগুলিতে এনে স্টোর করা হতো নদী পারাপারের জন্য। এখানে ক্যাম্পের ভিতরের দিকে মুখ করে কয়েকটি আলোর ব্যবস্থা করা হয়েছিল যাতে মোটের ওপর সামনের রাস্তাঘাট দেখা যায়। কমজোরি এই লো ওয়াটের আলোয় মনে হলো জঙ্গলের দিক ঘেঁষে গাছের লাইনের দিকে বন্দুক হাতে একজন মানুষ দৌড়ে যাচ্ছিল কোনো কারণে। বোধহয় দালান ঘরের শেষ প্রান্তে যে খড়ের গাদা স্তূপীকৃত হয়ে পড়েছিল তার ভিতর লুকিয়ে নিজেকে বাঁচাতে চেয়েছিল সে। কিন্তু তাদের দুর্ভাগ্য, সুবিশাল দালান ঘরের পরিসীমার মাঝামাঝি এসে পৌঁছানোর আগেই স্কোপে চোখ লাগিয়ে স্পষ্ট দেখতে পেলাম জঙ্গলের গাছগুলির মধ্যে থেকে হঠাৎ কি একটা প্রাণী বাঘের মতো যেন লাফিয়ে পড়ল ছুটন্ত লোকটির ওপর। একটি মৃদু ছটপট শব্দ এলো ওই দিক থেকে। মানুষের গলায় চাপা আর্তনাদের শব্দ যেন ভেসে এলো একবার। তারপর ওই ব্যক্তির নিথর হয়ে যাওয়া দেহটিকে কাঁধে চাপিয়ে নিয়ে 3 লাফে পিছনের গাছপালা সারির মধ্যে যেন অদৃশ্য হয়ে গেল অদ্ভুত দর্শন সেই প্রাণী।
তার চলার ভঙ্গিতে স্পষ্ট প্রাণীটি দোপে এবং হাতের ব্যবহার সম্বন্ধে নিঃসন্দেহে ওয়াকিবহাল। আলো অন্ধকারে বুঝতে পারেনি কি ছিল ওটা, গরিলা কি? কিন্তু গরিলারা তো মাংসাশী প্রাণী নয়। আর তাছাড়া সুন্দরবনে গরিলা কোথা থেকে আসবে? এখানে এরকম অবিশ্বাস্য প্রাণীর উপস্থিতি, কে বিশ্বাস করবে আমার কথা? কিছু কি দেখতে পেলে বিষ্ণু? অধৈর্যের মতো প্রশ্নটা ছুড়ে দিতেই বাধ্য হয়ে অর্ধসত্য বলতে হলো ক্যাপ্টেনকে। অন্ধকারে ঠিক বুঝতে পারলাম না স্যার, তবে মনে হয় আশেপাশে জঙ্গল থেকে কোনো বুনো প্রাণীর দল আক্রমণ করছে গ্যাংটিকে। ওরা এখন তাদের থেকে নিজেদের জীবন বাঁচানোর জন্যই লড়ছে। এক মুহূর্তের জন্য স্থির হয়ে গেলেন ক্যাপ্টেন অখণ্ড প্রতাপ সিং। বোধহয় ভেবে নিলেন কি করণীয়। পরক্ষণই মাথা তুলে বললেন, বেশ, স্নাইপার রাইফেলটিকে পিঠে চলাও। তোমার রেগুলার ইস্যু বন্দুক হাতে নাও সার্জ। আমরা সকলে একযোগে ওদের উপর আক্রমণ করব। কিন্তু ক্যাপ্টেন। কোনো কিন্তু নয় সার্জেন্ট বিষ্ণু। প্রতিপক্ষের তুলনায় আমরা সংখ্যায় কমজোরি ছিলাম, আমাদের লুকিয়ে আক্রমণ করতেই হতো। এখন যেখানে ওরা নিজেরাই বুনো চারপেয়েদের আক্রমণে বিপর্যস্ত, এটাই উপযুক্ত সময় ওদের মারবার। আর কর্পোরাল আনন্দ, ইয়েস স্যার, দুজনকে নিয়ে এক্ষুনি নদীর দিকে দৌড়ে যাও। আমাদের স্পিড বোটগুলি নদীর পাড় ঘেঁষে দাঁড়িয়ে রয়েছে। টর্চ মেরে ওদের সংকেত দেখিয়ে মিট করো। তারপর বোটে উঠে সামনের ওই দিকটা করে স্পিড বোটগুলিকে দাঁড় করিয়ে অপেক্ষা করবে। আমরা তোমাদের সাথে ওইখানেই মিট করব। আর বাকিরা এসো আমার সাথে। ক্যাপ্টেনকে একবার স্যালুট ঠুকে দুজনকে নিয়ে তীরের গতিতে পিছনের দিকে ফেলে আসা জঙ্গলের গাছপালার মধ্যে মিলিয়ে গেলেন কর্পোরাল অনন্ত। বন্দুক সুইচ করে আমিও প্রস্তুত হলাম মুখোমুখি যুদ্ধের জন্য। সকলে আমার সাথে থাকবে, কেউ ছড়িয়ে যাবে না। এনিমি ক্যাম্পের ভেতরে আমরা প্রবেশ করলেই জানবে সামনে সবাই শত্রু। কাজেই সামনে কিছু নড়তে দেখলে নির্বিচারে গুলি চালাবে। যদি সামনে থেকে গর্জন ভেসে আসে তাহলে দ্বিতীয়বার গুলি চালাবে। দুটি সারিতে ভেঙে এগোবে। প্রথম সারির বন্দুক রিলোড করবার সময় পেছনের সারি গুলি বর্ষণ করবে, থামবে না কিছুতেই। চারিদিকে সতর্ক নজর রাখবে। চলো। একটি সুসংহত সমষ্টি হয়ে আমরা এগিয়ে চললাম পরিকল্পনা মাফিকভাবে, গুলি চালাতে চালাতে। ডাকাতদের দল প্রথমে বুঝতেই পারেনি আমাদের উপস্থিতি। মনে হলো ওরা জানে না আমরা যে এখানে ওদের এত কাছাকাছি চলে এসেছি। পুরো গ্যাংটা এক জায়গায় কেন্দ্রীভূত হয়ে এলো পাতারি গুলি চালাচ্ছিল অদূরে গাছপালাগুলিকে লক্ষ্য করে। এখন আমাদের দলটি গুলি বর্ষণ করতে করতে পিছন থেকে ওদের আক্রমণ করাতে আর এক জায়গায় দাঁড়িয়ে থাকতে পারল না দুষ্কৃতীর দল। কয়েকজন আগেই মারা পড়েছিল, বাকিরা পালাতে লাগলো অন্ধকার জঙ্গলের দিক লক্ষ্য করে। একটি মৃতদেহ পড়েছিল পায়ের সামনে। ওটিকে এড়িয়ে এগোতে গিয়ে কি ভেবে হঠাৎ থমকে দাঁড়ালাম। বন্দুকের সাথে লাগানো টর্চটা জ্বালিয়ে এগোচ্ছিলাম আমরা সকলে একসাথে। এবারে জ্বলন্ত টর্চটা মৃতদেহের দিকে ঘুরিয়ে হাঁ হয়ে দাঁড়িয়ে থাকলাম। এ কি? জিকো আর আইয়ার থমকে দাঁড়িয়ে পড়েছিল আমি থেমে যাওয়ার সাথে সাথে। এবার আমাকে এক দৃষ্টে দেহটির দিকে তাকিয়ে থাকতে দেখে জিকো জিজ্ঞাসা করলেন, কি হয়েছে সার্জেন্ট? ভাই জিকো, এটা কিন্তু বন্দুকের গুলিতে মারা যায়নি ভাই। এদের শরীরে কোথাও কোনো বুলেটের ক্ষতও দেখতে পাইনি। তবে বন্দুকের নলে লাগানো টর্চ ঘুরিয়ে ধরলাম দুষ্কৃতীর পড়ে থাকা দেহটির দিকে। একরাশ আলো নেমে এলো তার গলায়। দেখা গেল পাশাপাশি তিনটি সমান্তরাল ক্ষতচিহ্ন নেমে এসেছে আড়াআড়িভাবে গলা থেকে বুক অবধি। জমাট বাঁধা রক্ত লেগে রয়েছে সেগুলিতে। বিস্মিত মুখে দুজনেই তাকিয়ে দেখলেন দেহ দুটিকে। তারপর দুজনেই একত্রে ফিরে তাকালেন আমার দিকে। কিছু একটা বলবেন বলে ঠোঁট ফাঁক করেছিলেন জিকো। এমন সময় সার্জেন্ট বিষ্ণু। পিছনে দূর থেকে ক্যাপ্টেন অখণ্ড প্রতাপ সিং এর ডাক শুনে আমরা এসে যোগ দিলাম দলে। আমাদের দিকে এক পলক তাকিয়ে উত্তেজিত গলায় তিনি বললেন, ওই দেখো। অদূরে গুলি চালাতে চালাতে জঙ্গলের লাইনের দিকে সরে যাওয়ার চেষ্টা করছিল দুষ্কৃতীদের দলটি। মাঝখানে দাঁড়িয়ে থাকা মজবুত কুঠরিগুলির পিছনে কভার নিয়েছিলাম আমরা। এবার ক্যাপ্টেন বললেন, ওদের যে কোনো একটিকে পাকড়াও করতে হবে। পুরো দলটা লোথিয়ান ফরেস্টে ঢুকে যাওয়ার আগেই আমাদের এই কাজ করতে হবে। বন্দুকে নতুন ম্যাগাজিন ভরে একবার কক করে তাকালাম ক্যাপ্টেনের দিকে। তা করতেই এবারে আমাদের পুরো দলটি বেরিয়ে এলো কুঠিরগুলির পিছন দিক থেকে। প্রবল বেগে গুলি বর্ষণ করতে করতে এতক্ষণ পিছনে ফিরে গুলি চালাচ্ছিল দুষ্কৃতীর দলটি।
কিন্তু আমরা এবারে অল আউট স্ট্রাইকে এগিয়ে আসতেই আর দেরি করলো না ওরা। পিছন ফিরে একদমে দৌড়ে জঙ্গলের ভিতর সাত তাড়াতাড়ি ঢুকে পড়তে চাইল গোটা দলটি। ওরা পালাচ্ছে, তাড়াতাড়ি! শত্রুদের দিক থেকে গুলি ছোড়া বন্ধ। আমরাও ফায়ারিং বন্ধ করে সকলে একযোগে ধেয়ে গেলাম ওদের দিকে। কিন্তু সত্যি দেরি হয়ে গিয়েছিল। আমরা ওদের কাছে পৌঁছানোর আগেই শেষ ডাকাতটিও ঢুকে পড়ল জঙ্গলের ভিতর। ক্ষোভে ফেটে বললেন ক্যাপ্টেন সিং। সামনের গাছটির গোড়ায় সজোরে একটি লাথি মেরে তিনি বললেন, ড্যাম ইট বিষ্ণু, ওরা পালিয়ে। আরও কিছু বলতে যাচ্ছিলেন ক্যাপ্টেন, কিন্তু তার আগেই যে ঘটনাটি ঘটল তার জন্য প্রস্তুত ছিলাম না আমরা কেউই। যে গাছটির গোড়ায় প্রবল লাথি মেরেছিলেন তিনি, ঝাঁকুনি চোটে সেখান থেকে নেমে এলো একটি বিকৃত, প্রায় আধ খাওয়া একটি মৃতদেহ। একটি অবশিষ্ট পায়ে গাছের ডালে বাঁধা একটি দড়িতে উল্টো মুখো হয়ে লটকাচ্ছিল সেটি জমি থেকে মাত্র কয়েক হাত উঁচুতে। চমকে পিছনে ফিরে এসেছিলেন ক্যাপ্টেন সিং। টর্চের আলোয় মৃতদেহটির রক্তাক্ত মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে হঠাৎ শিউরে উঠে তিনি বললেন, কুলকার্নি! আমাদের অন্যতম সহযোদ্ধা ও অভিজ্ঞতম স্নাইপার নীতিশ কুলকার্নি, যাকে ক্যাপ্টেন স্বয়ং বসিয়ে এসেছিলেন ঘাঁটির কাছে দূর থেকে শত্রুদের ওপর কড়া নজর রাখবার জন্য। তিনি এখন উল্টো মুখো হয়ে ঝুলছেন গাছের ডাল থেকে, মৃত অবস্থায়। তার শরীরের একদিকের পুরোটাই প্রায় নেই। এর অর্থ কোনো জানোয়ারের কাজ এটা। কিন্তু কোন ধরনের জানোয়ার এগুলি, যারা মানুষের কাঁচা মাংসও খায়, আবার যাদের মাথায় গাছের ডালে মৃতদেহ বেঁধে রাখবার মতো বুদ্ধিবৃত্তিও রয়েছে? হাঁ করে তাকিয়ে রইলাম মৃতদেহটির দিকে। বুদ্ধি আর সাহস হারাননি একমাত্র ক্যাপ্টেন সিং। পুরো ব্যাপারটি দেখে নিলেন তিনি এক নজরে। মৃতদেহটির ছিন্ন জ্যাকেটের এক প্রান্তে দুটি পকেট অনেকটা ফুলে উঠেছিল। থাবড়ে থুবড়ে দেখে নিয়ে হাত চালিয়ে তিনি বের করে আনলেন মার্ক 11 রাইফেলের খানাস্টিক পূর্ণ ম্যাগাজিন। তারপর সেগুলি আমার হাতে তুলে দিয়ে তিনি বললেন, এমন মিসম্যাচের সমস্যাটার আপাতত সুরাহা হলো। বিষ্ণু, তোমার টিমকে বলো আমরা রিট্রিট করব। বিষ্ণু, আমার দিকে দেখো। কিরকম যেন ঘোরের মধ্যে চলে গিয়েছিলাম মৃতদেহটির ভয়াবহ পরিণতি দেখে। হুঁশ হারিয়ে গিয়েছিল যেন। একই নির্দেশ দ্বিতীয়বার পুনরাবৃত্তি করাতে চমকে উঠে তাকালাম ক্যাপ্টেনের দিকে। সম্বিত ফিরে পেয়ে এবারে চাপা স্বরে বললাম, ক্যাপ্টেন, ডাকাতগুলো পিছু ধাওয়া করবেন না? এটা কি অন্তত না ধরতে পারলে যে গোপন সুড়ঙ্গের মুখ? বাকি কথা মুখেই রয়ে গেল। হঠাৎ জঙ্গলের দিক থেকে সমস্বরে একযোগে প্রবল চাপা আর্তনাদ ভেসে এলো কানে। এই পথেই দুষ্কৃতীর দল পালিয়েছিল জঙ্গলে। এখন সেদিক দিয়ে ভেসে আসছে সমবেত কোলাহল। এর অর্থ ওরাও আক্রান্ত, অপ্রত্যাশিত কোনো প্রবলতর প্রতিপক্ষের কাছে। কিছু একটা বলতে যাব এমন সময় খেয়াল করলাম সবাই একত্রে অন্ধকারের মধ্যে আমাদের সামনে অনতি দূরে গাছের ডালগুলি নড়ছে, যেন কাল বৈশাখীর ঝড় এসে একযোগে নাড়া দিচ্ছে সেগুলিকে। হাঁ হয়ে সকলেই তাকিয়েছিলাম সেদিকেই। এমন সময় হঠাৎ শুনতে পেলাম ক্যাপ্টেনের চিৎকার, নদীর দিকে পালাও! ক্যাপ্টেন অখণ্ড প্রতাপ সিং এর প্রবল চিৎকারের চটকা ভাঙলো আমাদের। ঝুলন্ত কুলকানির দেহটি একবার দেখে নিয়ে আর দ্বিতীয় কথা না বাড়িয়ে পড়ি কি মরি করে সকলে একত্রে দৌড়াতে লাগলাম নদীর তীরে। পৌঁছতে পারবো কি আদৌ? জায়গাটি থেকে নদী তট এখনো অনেকটাই দূরে। পিছন দিকে বিপদ অনেকটাই এগিয়ে এসেছে। মুখ ঘুরিয়ে দেখবার মতো সাহস পর্যন্ত কারণ নেই। দ্রুত পদে সকলেরই লক্ষ্য এখন নদী তট। সার্চ, এদিকে জলদি! ছুটতে ছুটতে একটু পিছিয়ে পড়েছিলাম। সকলেই পৌঁছে গিয়েছিল নদী তটে। আমিও প্রায় পৌঁছেই গিয়েছিলাম সেখানে। আমার পরে একজন সেনা ছিল। ওকে দেখবার জন্য ঘাড় ঘোরাতেই দেখি ভীম বেগে পিছন থেকে একটি দেহ এসে যেন আছড়ে পড়লো ওর ওপর। আতঙ্কের শেষ সীমায় পৌঁছে অন্ধকারে এক জোড়া দাঁত ছাড়া আর কিছুই নজরে এলো না আমার। তবে পরক্ষণেই প্রবল এক আর্তনাদের শব্দে বুঝলাম আমার চোখের সামনে শেষ হয়ে গেল এই সহযোদ্ধাটি। হাতের বন্দুকটা তুলতে যাব এমন সময়
পিছন থেকে ফায়ারিং এর শব্দে খেয়াল হলো একটি ভারী দেহ এসে আছড়ে পড়ল মাটিতে। এবার কর্পোরাল অনন্তর গলার আওয়াজে চমকে ঘাড় ঘুরিয়ে দেখি পার থেকে অনেকটা দূরে স্পিড বোটে দাঁড়িয়ে তিনি, হাতে ধুমায়মান বন্দুক নিয়ে। ওখান থেকেই জোর গলায় ডেকে আমাদের বোটে আসতে বলছেন তিনি। দ্বিতীয় কোনো চিন্তা না করে জল ভেঙে দৌড়ালাম বোটের দিকে। কিছুটা পথ চলে বাকিটা চাঁকিয়ে তাড়াতাড়ি বোটে উঠে পড়তেই ছেড়ে দিল বোট অপর পারের উদ্দেশ্যে। উত্তেজনা রেশ কাটিয়ে উঠে একটু স্থির হয়ে দেখি ক্যাপ্টেন সিং, কর্পোরাল অনন্ত, ডক্টর আগাসে ও অন্য কয়েকজন সহযোদ্ধা ছাড়াও একটি অচেনা লোক বসে রয়েছে বোটে। স্থির চোখে আমাকে তার দিকে কৌতূহলী হয়ে তাকাতে দেখে ক্যাপ্টেন সিং বললেন, এ ব্যাটা লুকিয়েছিল দালান ঘরটার মধ্যে। আমাদের বোট দেখতে পেয়ে সবার আগে সাঁতরে এসে আশ্রয় নিয়েছে। ও আমাদের সাথে সহযোগিতা করবে বলেছে। সত্যি স্যার? কিন্তু ওর যদি কিছু মনে না পড়ে? তাহলে ওর ঠ্যাঙে গুলি করে ওকে আমি এদিকের পাড়ে ফেলে রেখে দিয়ে যাব। বাকিরা তো লুকোচুরি খেলুক ওর নতুন বন্ধুদের সাথে। ওরকমটা আমি ভুল করেও করব না স্যার। এরকম মনে হলে আপনারা আমায় মাথায় গুলি করবেন, কিন্তু দয়া করে ওই রাক্ষসদের মাঝখানে একা ফেলে যাবেন না স্যার। চুপ! নিজেরা এতদিন নিরীহ প্রাণীগুলির ওপর অত্যাচার চালিয়ে এখন অন্যকে রাক্ষস বলে গাল পাচ্ছ। বন্দুক হাতে তোমরাই সবচেয়ে বড় রাক্ষস ছিলে। এখন বলো, বকখালিতে ঢোকার গোপন সুড়ঙ্গ পথটা কোথায়? স্পিড বোটের গোঁ আওয়াজের সাথে সঙ্গতি রেখে গম্ভীর ও উঁচু গলায় ক্যাপ্টেনের ধমকের আওয়াজটা যেন নিনাদের মতো শোনালো। ভয়ে কাঁপতে কাঁপতে লোকটি বলে উঠলেন, ওই দিকটায় ঘেঁষে বোট দাঁড় করান। পিছনের বোটগুলিকে আমাদের অনুসরণ করবার সংকেত দিয়ে আমাদের বোটটি চলতে লাগলো সেদিকে, যেদিকে তিনি আঙুল তুলে দেখিয়েছিলেন। নদী এখানে খুব চওড়া নয়, মেরে কেটে 400-500 মিটারের মতো হবে। একজন পূর্ণবয়স্ক লোক অনায়াসে সাঁতরে পার করে দিতে পারবে এই দূরত্ব। অচিরেই বোটগুলি পাড়ে এসে ঠেকতে এবারে লাফ দিয়ে নেমে পজিশন নিলাম আমরা সকলে। ক্যাপ্টেন সিং নিজের হ্যান্ডগানটি ডান হাতে নিয়ে বাঁ হাতে লোকটির কলার চেপে ধরে তীরে নেমে বললেন, শোনো হে খোকন, যদি কোনো চালাকির চেষ্টা করেছ। বাকি কথাটি অনুক্ত রাখলেন তিনি। এবারে লোকটিকে ছেড়ে দিতে একবার হাত তুলে স্যালুট মারলেন একটা অপ্রস্তুত দ্বিত হাসি রেখে। তারপর তাকালেন পাড়টির তটভূমি পেরিয়ে উঁচু ঢালের দিকে। দুজন সেনা ততক্ষণে ফ্ল্যাশগান থেকে ফ্লেয়ার ফায়ার করেছিলেন আকাশের দিকে। সে আলোয় আলোকিত হয়ে উঠেছিল গোটা অঞ্চলটি। ধৃত দুষ্কৃতীটি যখন খুঁজে বের করছেন মাটির নিচ দিয়ে যাওয়া সুড়ঙ্গের মুখ, এই অবসরে নিজের সঙ্গীদের দিকে একবার ভালো করে তাকালাম। একটা দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে এলো মুখ দিয়ে। বেশ কয়েকজন সঙ্গী অনুপস্থিত, বাকিদের চোখে মুখে চেপে বসা আতঙ্কের ছাপ স্পষ্ট। সংখ্যায় অনেক বেশি বন্দুকধারী শত্রুদের প্রতি নয়, দীর্ঘদিন এই ধরনের শত্রুদের মোকাবিলা করে এই ধরনের ছোটখাটো ভয়কে এরা ভয় পায় না। এদের ভয় সেই অজ্ঞাত শত্রুদের প্রতি যারা অন্ধকারে সুযোগ নিয়ে এক লহমায় থামিয়ে দিয়েছে বন্দুকধারী আস্ত একটি নটোরিয়াস গ্যাংকে, সেই সাথে আমাদের কয়েকজনকেও, পাশবিকতার অস্ত্রে বলিয়ান হয়ে। চোখের দেখায় গুনে দেখলাম এখন আমরা 15 জনে নেমে এসেছি মাত্র। ডাক্তার আগাসে, আপনার কি মনে হয় ওরা নদী পেরিয়ে আসতে পারবে এদিকে? দল থেকে একটু দূরে তটরেখার গা ঘেঁষে দাঁড়িয়েছিলেন ডক্টর আগাসে। এক মনে কিছু একটা যেন ভাবছিলেন তিনি। এইবার আমার প্রশ্ন শুনে মুখ তুলে আমার দিকে তাকিয়ে কিছু একটা ভেবে নিয়ে তিনি বললেন, এই অঞ্চলের প্রতিটি ভূমিখণ্ড বিচ্ছিন্ন এক একটা দ্বীপের মতন। একটি ভূভাগ থেকে অপরটিতে যেতে হলে নদী টপকানো ছাড়া কোনো উপায় নেই। ধারে কাছে এরকম কোনো পাকাপোক্ত ব্রিজ বা সাঁকো নেই যা অতিক্রম করে বকখালি ব্লক থেকে লোথিয়ান ব্লকে আসা সম্ভব। আপনি কি বলতে চাইছেন বলুন তো? উত্তরে কিছু একটা বলবার জন্য মুখ খুলছিলেন ডক্টর আগাসে। এমন সময় হঠাৎ নদীর দিকে তাকান। হাবিলদার নায়েক দাঁড়িয়েছিলেন জলতলের কাছেই। ফ্লেয়ারের আলোয় জায়গাটা আলোকিত হতে সেই আলোয় দেখা গেল অনতি দূরে নদীর জলে অনেকটা জায়গা জুড়ে প্রবল ঝাপটানি, যেন জল ঠেলে আমাদের দিকে এগিয়ে আসছে একপাল হাঙর জাতীয় কিছু। কিন্তু এরা সংখ্যায় কতগুলি,
এ তো কিলবিল করছে আস্ত নদীর বুকে। এদেরকে দেখতে পেয়ে চেঁচিয়ে সকলকে সতর্ক করে দিয়েছিলেন নায়েক বন্ধু। এখন জলের দিকে এক পা এগিয়ে যেতেই, সাবধান। উঁচু গলায় নায়ককে সতর্ক করে দ্রুত এগিয়ে যাচ্ছিলাম তার দিকে, কিন্তু তার আগেই ঘটে গেল অঘটন। মোহনার মুখে নদীগুলিতে জল বেশ গভীর, পাড়ের একটু পরেই এই গভীরতা শুরু। নায়ক এগিয়ে এসেছিলেন পাড় ও জলের একদম প্রান্ত রেখায়। ওইখানে দাঁড়িয়ে হাতের বন্দুক তুলে পরপর 3-4টে ফায়ারিংও করেন তিনি, কিন্তু হঠাৎ জলের ভিতর থেকে দুটো হাত বেরিয়ে এসে চেপে ধরল নায়কের পা দুটি। আমিও তখন ফায়ারিংয়ে ব্যস্ত হয়ে পড়েছিলাম, কাছে পিঠে থাকা সকলেই তাই। তীব্র আওয়াজের সাথে হাত দুটি বেরিয়ে এসেই চেপে ধরল নায়কের পা। পরক্ষণেই এক হ্যাচকা টানে নায়ক বন্ধু জলের ভিতর চলে গেলেন মুহূর্তে। বন্দুকের নল সেদিকে ঘুরিয়ে ফেলেছিলাম সেই দণ্ডে, কিন্তু গুলি আর ছোড়া হলো না। পাছে সহকর্মী বিদ্ধ হয় এই ভয়ে আটকে গেলাম। একটু পরেই পাড়ের থেকে বেশ খানিকটা দূরে জল লাল হয়ে গেল নায়কের দেহের রক্তে। শেষ হয়ে গেল আরো এক সহকর্মীর প্রাণ। সবাই পাড় থেকে সরে এসো। ক্যাপ্টেন অখণ্ড প্রতাপ সিং এর গলা পেয়ে সাহস ফিরে পেলাম সকলে। পাড় থেকে লাফিয়ে সরে এলাম সকলে নিরাপদ দূরত্বে। এবারে সার দিয়ে বসে সামনে জলের আন্দোলন লক্ষ্য করে আমরা গুলি চালাতে লাগালাম একত্রে। আমাদের হাতের রাইফেলগুলি গুলি বর্ষণ শুরু করে দিল একযোগে। যেখানে যেখানে জলের ওপর ঝাপটানি চোখে পড়ছিল তার নিচের জলতল লক্ষ্য করে গুলি চালাচ্ছিলাম আমরা। একটু পরেই বোঝা গেল আমাদের অনুমানই সঠিক। বেশ খানিকক্ষণ টানা গুলি বর্ষণের পর দেখা গেল শান্ত হয়ে এসেছে নদীর জল। তাড়াতাড়ি এদিকে চলে আসুন সবাই। পাড়ের অদূরেই নয়নজুলি ঘেঁষে একটা জায়গায় জল জমে জমে বেশ ঘন একটি ঝোপ গজিয়ে উঠেছিল। তার ঠিক পাশেই সুপ্রশস্ত একটি গর্ত আংশিক ঢাকা ছিল পাথর দিয়ে। ক্যাপ্টেন অখণ্ড প্রতাপ সিং এর ডাকে সারা দিয়ে সকলে ভিড় করে সেখানে পৌঁছানোর আগেই অবশ্য গর্তের মুখের কাছটিতে রাখা পাথরের টুকরোগুলো সরিয়ে ফেলা হয়েছিল। অদ্ভুত বুদ্ধি করে এমন জায়গায় তেরচাভাবে টানেলের মুখটি খোঁড়া হয়েছিল যে বাইরে থেকে ব্যাপারটি দেখে শিয়ালের গর্ত ছাড়া আর কিছুই মনে হবে না এটিকে। এই মুখটার সামনে ভিড় করে দাঁড়ালাম সকলে। ক্যাপ্টেন সিং একটি ফ্লেয়ার ছুড়ে দিলেন গর্তের ভিতরে। এবারে সকলে শুনুন, নয়নজুলি পেরিয়ে সামনের বালিয়াড়ি অংশটি অতিক্রম করে ওইদিকে যে অরণ্যটা দেখা যাচ্ছে ওখান থেকেই শুরু হচ্ছে হতচ্ছাড়া অভিশপ্ত কাঁচের দেওয়ালটা। প্রায় পুরো বকখালিকেই কভার করেছে দেওয়ালটা, তাই ওর গা ধরে ধরে ডেন্ট খোঁজার চেষ্টা করে কোনো লাভ নেই। আমাদের যেতে হবে এই সুড়ঙ্গ পথ দিয়ে, যা ধরে আমরা ঠেলে উঠব দক্ষিণ চন্দনপিড়ির কুলডিঙ্গা গ্রামে নিরাপদে। আজ আমরা যাকে বন্দি করলাম তার নাম রশিদ। এই রশিদই আমাদের নিয়ে যাবে সুড়ঙ্গের ভিতর দিয়ে। ও নামবে আগে, তারপর আমি, আমার পিছন পিছন বাকি সকলে। কেউ কিছু উত্তর দেওয়ার আগেই আচমকা পেছন থেকে একটি ফ্লেয়ার ফায়ারিং এর শব্দ এলো। মুহূর্তে আলোকিত হয়ে উঠল সামনের অংশটি। তার সাথে ভেসে এলো ভাঙা গলায় পরিত্রাহী আর্তনাদ। ওরা আরো আসছে। নদীর দিকে তাকালাম সকলে। আবার দেখা গেল জল তোলপাড় করে এগিয়ে আসছে একদল ছায়া অত্যন্ত দ্রুত বেগে সোজা আমাদেরই দিকে। আর অপেক্ষা করলেন না কেউই, করবার কারণও ছিল না। অত্যন্ত দ্রুত বেগে সকলে ঢুকে বললাম গর্তের ভিতরে। আমি ঢুকেছিলাম সবার শেষে। ভিতরে ঢুকে গর্তের মুখ দিয়ে বাইরে একবার উকি মেরে দেখি জল থেকে দুটি প্রাণী উঠে এলো ফাঁকা তটরেখায়। এরাই বোধহয় সকলের সামনে ছিল। বাইরে ফায়ার করা শেষ ফ্লেয়ারটি তখনও জ্বলছিল। সেই আলোয় দেখলাম মানুষের মতো দ্বিপদ, কিন্তু তুলনামূলকভাবে লম্বা দুটি শরীর, যাদের সবকটি দাঁত বেরিয়ে এসেছে মুখের বাইরে। কান দুটি সুচালো, চোখে পাতা নেই, লোমহীন হাতে পেল্লাই ধারালো নখ। গর্তের ভিতরেই আমাকে উকি মারতে দেখে বিকট চিৎকার করে প্রাণীগুলি সবেগে ধেয়ে আসতে আর থাকতে পারলাম না। বন্দুক তুলে মাথায় গুলি মেরে নিউট্রালাইজ করলাম ওদের। বিকট প্রাণী দুটির দেহ পাশাপাশি পড়ে রইল তটরেখায়, আপন রক্ত স্নাত হয়ে। কিন্তু পিছনে আরও আছে যে।
সরে যাও বিষ্ণু। একটি মধ্যম আকৃতির পাথর পড়েছিল দরজার একধারে। বোধহয় আপৎকালীন পরিস্থিতিতে সুড়ঙ্গের মুখ বন্ধ করবার উদ্দেশ্যে পাথরটি এনে রাখা হয়েছিল ওখানে। এটি তৈরি করবার সময় ক্যাপ্টেন সিং ও আরো 3 জন মিলে ঠেলে ঠুলে ওটিকে এনে রাখলো ঢোকবার ঠিক মুখটিতে। পাথরটি জায়গায় দাঁড় করিয়ে আগে আমরা দেখে নিলাম কোনোভাবেই ওটিকে নাড়ানো সম্ভব কিনা। সব দেখে শুনে নিশ্চিন্ত হয়ে আমরা ওখানে কিছুক্ষণ অপেক্ষা করবার সিদ্ধান্ত নিলাম। বাইরের ওই রবাহত দানবগুলিকে কিচ্ছু বিশ্বাস নেই, দেখি ওরা কি করে। মনে হয় ওরা আর এদিকে আসবে না, তাই না সার্জেন্ট? বেশ খানিকটা সময়ের পরে ফিসফিসিয়ে বলে উঠলেন জিকো। অন্ধকারের মধ্যেও কিরকম যেন আর্তনাদ বলে মনে হলো এই নির্দোষ প্রশ্নটি। মৃদু স্বরে বললাম, ঠিক বলেছ, কিন্তু এ বড় ক্ষণিকের স্বস্তি। আমরা যখন অভিযান শেষে বেরিয়ে আসব তখন এই বিকট দর্শন প্রাণীগুলি এখানেই থাকবে। না হে বিষ্ণু, এরা সূর্যের তাপ সহ্য করতে পারে না। আমার ধারণা কাল ভোরের আলো ফুটবার পরেই এগুলো সদল বলে অক্কা পাবে। ডাক্তার আগাসে, ভালোই হলো আপনাকে অন্ধকারে খুঁজে পেয়ে। এই প্রাণীগুলি ওই পারে গেল কি করে? এখনো বোঝেননি ভাই, এরা এই সুড়ঙ্গের সন্ধান আগেই পেয়ে গেছিল। কয়েকটা মিলে দল বেঁধে চলে এসেছিল মাটির তলা দিয়ে কাছের দেওয়াল টপকে নদী তীরে। তারপর নদী সাঁতরে সবকটা মিলে গেছিল ওই পাড়ে খাদ্যের সন্ধানে। মনোমতন আহার পেয়ে ফিরে আসতে গিয়ে ওরা ধাক্কা খায় আমাদের সঙ্গে। এর মানে, এর অর্থ ওরা আমাদের পিছু ধাওয়া করছিল না, ওরা শুধু কাঁচের দেওয়ালের মধ্যে ফিরে আসতে গিয়েছিল। আমার প্রশ্নের উত্তরে ডক্টর আগাসে চুপ করে রইলেন। মৌনং সম্মতিম লক্ষণম। ধরে নিয়ে আমিও চুপ মেরে গেলাম। এতক্ষণে বুঝতে পারলাম কেসটা। কাছের দেওয়ালের মধ্যে থাকা এই বিকট দর্শন প্রাণীগুলি খাদ্যের সন্ধানে ঘুরতে ঘুরতে এসে উপস্থিত হয় গোপন সুড়ঙ্গ পথের সামনে। ওদের ক্ষেত্রেও কাঁচের দেওয়ালটি ঠিক ততটাই ক্ষতিকারক যতটা আমাদের ক্ষেত্রে। সুড়ঙ্গ পথের এদিকের মুখটি খুঁজে পাওয়ার পর ওদের মধ্যে কলম্বাস গোছের যে প্রাণীগুলি ছিল তারা ঘুরতে ঘুরতে বেরিয়ে আসে অপর প্রান্তটি ধরে কাঁচের দেওয়ালের বৃত্তের বাইরে। তারপর সাঁতার কেটে উল্টো দিকে লোথিয়ান ব্লকে এসে পৌঁছায়। আর পাড়ে উঠে দুর্ভাগ্যক্রমে প্রথমেই হাতের সামনে পেয়ে যায় হতভাগ্য স্নাইপার কুলকার্নিকে। জানোয়ারগুলিও বোধহয় ভয়ঙ্কর ক্ষুধার্ত ছিল, আর তাই কুলকার্নির এই পরিণতি। একটি দীর্ঘশ্বাস ছেড়ে বিষয়টি ভাবতে ভাবতেই হঠাৎ একটি কথা ভেবে চমকে উঠলাম আমি। অন্ধকারের মধ্যেই ডক্টর আগাসেকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করলাম, আপনি কি করে জানলেন ওই বিকট দর্শন প্রাণীগুলি ওই সূর্যের তাপ সহ্য করতে পারে না? আপনি জানেন এদের সম্পর্কে? ওই আজব প্রাণীগুলি, ওগুলি আপনি আগেও দেখেছেন, তাই না? উত্তরে হয়তো ডক্টর আগাসে কিছু একটা বলতে গিয়েছিলেন। এমন সময় হঠাৎ অন্ধকারে ফস করে জ্বলে উঠল পরপর কয়েকটি মশাল। পরক্ষণেই ভেসে এলো ক্যাপ্টেন সিং এর গলা। সবাই মন দিয়ে শুনুন। মাটির তলা দিয়ে সুড়ঙ্গটি প্রায় 7 কিলোমিটার এগিয়ে গিয়ে ঠেকেছে দক্ষিণ চন্দনপিড়ির একটি ভাঙা পাকা বাড়িতে। রশিদের কথা অনুযায়ী ওই বাড়িটি একটি ফাঁকা মাঠের উপরে এমনভাবে রয়েছে যে বাইরে থেকে দেখলে কারোর মনে কোনো সন্দেহ হবে না। ওর থেকে একটু দূরে পর্তুগিজ আমলের একটি বিরাট চার্চ রয়েছে। ভাঙাচোরা হলেও ওই চার্চটির দরজা জানলাগুলি এখনও বেশ মজবুত আছে। এখানকার ব্যাপটাইজড অধিবাসীরা এখনও ভিড় জমান ওই চার্চে প্রতি রবিবার। পাকা বাড়িটিতে ঠেলে উঠেই আমরা সদল বলে আশ্রয় নেব ওই চার্চটিতে। ওই চত্বরে ওটাই হবে আমাদের বেস। সব ঠিক থাকলে সার্জেন্ট বিষ্ণু, আপনি 3 জন গার্ডস সমেত নিকটবর্তী গ্রামে যাবেন খাদ্য, জল এবং অতি অবশ্যই যে কোনো প্রকার ভেহিকেলের সন্ধানে। এত বড় এরিয়াটিকে পায়ে কাভার করা কোনো মতেই সম্ভব নয়, কাজেই চাকা গড়াচ্ছে এরকম যে কোনো ভেহিকেল স্বাগত। বেস ক্যাম্পটিতে উপযুক্ত প্রহরায় সাজিয়েই 2 জনকে নিয়ে আমিও বেরোবো ইন্সপেকশনে। এনি কোয়েশ্চেন? ওপরে শক্ত জমিতে দাঁড়িয়ে আমাদের প্রাইম অবজেক্টিভ কি হবে তাহলে স্যার? প্রথম অবজেক্টিভ যে করেই হোক বেসকে সুরক্ষিত রাখা। দ্বিতীয়ত সুরক্ষিতভাবে গোটা ঘটনাটিকে তদন্ত করে দেখা। আর তৃতীয়ত সমস্যার মূল বা উৎস খুঁজে পেলে সেটিকে সমূলে বিনাশ করা। এবং শেষত
এই নরক থেকে দ্রুত বেরিয়ে আসা ওয়ান পিস অবস্থায়। কিন্তু স্যার, আমরা তো এখনো জানি না যে ভেতরে থাকা মানুষগুলোর পরিণতি কি। তারা কাঁচের দেওয়ালের মধ্যে আদৌ বেঁচে আছে কিনা, আর থাকলে কি অবস্থায় রয়েছে, কিছু না জেনে বুঝে এরকম হুট করে বাইরের খোলা পরিবেশে বেরিয়ে আসাটা কি উচিত হবে? তুমি একদম ঠিক যুক্তিটা তুলে ধরেছে কর্পোরাল অনন্ত। আচ্ছা, সবাই একটা কাজ করুন, আপনাদের হেলমেটগুলি মাথায় চাপিয়ে নিন। কুইক, রশিদ, তুমি এই হেলমেটটা চাপাও। অভিযানে আসবার আগে একটি বিশেষ ধরনের হেলমেট দেওয়া হয়েছিল আমাদের। এই হেলমেটের ভিতরে বিশেষ এক প্রকার উচ্চ ক্ষমতার ইনসুলেশন রয়েছে, যা যে কোনো ভোল্টেজের তড়িৎ প্রবাহকে আটকে দিতে সক্ষম। ডক্টর আগাসের তত্ত্বাবধানে নাকি তৈরি করা হয়েছিল এটিকে। পালিয়ে আসবার সময় স্নাইপার কুলকার্নি সাহেবের হেলমেটটি ক্যাপ্টেন নিজের হাতে তুলে নিয়ে এসেছিলেন স্মৃতিচিহ্ন হিসাবে। এখন সেটি বাড়িয়ে ধরলেন রশিদের দিকে। সকলেই আমরা যখন হেলমেট পরতে ব্যস্ত, এই সময় ডক্টর আগাসে হঠাৎ বলে উঠলেন, ক্যাপ্টেন সাহেব সবই বলে দিয়েছেন, তবে আমি আপনাদের আরও দুটো গুরুত্বপূর্ণ কথা বলে দিই। আমাদের সকলের মনেই একটা স্মৃতির ভাণ্ডার রয়েছে, যা আমাদের মনকে পেছন দিকে টেনে ধরে রাখে। আপনাদের শুধু দুটো অনুরোধ: যতক্ষণ কাচের দেওয়ালের দায়রার মধ্যে থাকবেন, ততক্ষণ কেউ ভুল করেও হেলমেট খুলবেন না। এবং দ্বিতীয়ত, কেউ কোনো পুরনো দুঃখদায়ক বা সুখকর স্মৃতি মনে করবেন না, বিশেষত যদি সেই স্মৃতিতে কোনো ব্যক্তির সম্পূর্ণ চেহারা থাকে, যেমন আপনার বাবা মা, বন্ধু বান্ধব বা কোনো আত্মীয় বা অজানা কোনো ব্যক্তির মৃত্যু ইত্যাদি ইত্যাদি। ডক্টর আগাসের কথাটির কিছু অংশ মাথায় ঢুকলো, কিছু ঢুকলো না। যাই হোক, হেলমেটের বকলেস ভালো করে আটকে আমরা এগিয়ে চললাম সামনের দিকে। ততক্ষণে অবশ্য সন্দেহটা আমার মনে বিশ্বাসে পরিণত হয়েছে। ক্যাপ্টেন সিং ও ডক্টর আগাসে দুজনেই আগে থাকতেই জানতেন আমরা এখানে কার সাথে লড়তে এসেছি। ডক্টর আগাসে, ক্যাপ্টেন অখণ্ড প্রতাপ সিং এবং রশিদ মিয়া সকলের আগে ছিলেন। এই তিনজনের হাতে ছিল মশাল। আমি ছিলাম এদের পিছনে। হাতের বন্দুক চেপে ধরে আমরা সকলেই এগোচ্ছিলাম মধ্যম গতিতে। সুড়ঙ্গটা মোটামুটি চওড়া, জায়গায় জায়গায় আবার দেখলাম ইলেকট্রিক বাল্বও বসানো। অনেকদিন ধরে পরিকল্পনা মাফিক এই পথ যে তৈরি করা হয়েছিল, তা এখন হাড়ে হাড়ে বুঝতে পারছি। শুধু তাই নয়, পথের মাঝে মাঝে দেখলাম মাথার ওপর ম্যানহোল বসানো, মই বসানো এই নির্গম পথগুলিতে। আপদকালে দ্রুত যাতে এই পথগুলি দিয়ে বাইরে বেরোনো যায়, তার জন্যই বোধ হয় এই এমার্জেন্সি ব্যবস্থা। লাইট জ্বালানোর সুইচ বক্স কোথায় রশিদ? ফিসফিসিয়ে জিজ্ঞেস করলেন ক্যাপ্টেন সিং। মশালের আলোয় জায়গাটি আলোকিত হয়েছে বটে, কিন্তু সুড়ঙ্গের অন্ধকার কোণগুলি এখনো যথেষ্টই অন্ধকার। বাল্বগুলি চালানো থাকলে হয়তো এই অন্ধকার কাটত, তাই বলা। কিন্তু রশিদের উত্তর যথেষ্ট হতাশ করলো আমাদের। ওই সুইচ ওই পোড়ো বাড়িতেই রয়েছে স্যার। জেনারেটরে জলে বাল্বগুলি, যখন মাল আনা হতো তখনই ওই বাল্বগুলি জ্বালানো হতো স্যার। এখন আর ওই প্রান্তে কে থাকবে সুইচ মারার জন্য? জেনারেটরে বা চালাবে কে? সবই তো খেয়েছে ওই হতচ্ছাড়া দেওয়ালটা। নিজের মনেই গজগজ করতে করতে এগিয়ে চলল রশিদ। আমরাও চললাম সাথে সাথে প্রায় অন্ধকার সুড়ঙ্গটার মধ্যে দিয়ে। হঠাৎ একটি অপ্রত্যাশিত দৃশ্য দেখে থমকে যেতে হলো আমাদের। সুড়ঙ্গটাই অংশে এসে যেন সামান্য একটু সরু হয়ে গিয়েছে। দুপাশের দেওয়ালগুলি যেন কিছুটা সংকীর্ণ হয়ে গিয়ে একটি গলি পথে পরিণত হয়েছে এখানে এসে। এই সরু গলির মতো অংশের মুখটাতে এসে হঠাৎ দাঁড়িয়ে পড়লাম আমরা। মশালের হালকা আলোয় চোখে পড়ল সরু গলি পথের সামনে কিছু একটা পড়ে। ওটা কি কোনো মানুষের মৃতদেহ নাকি? হাত দেখিয়ে সকলকে দাঁড় করালেন ক্যাপ্টেন। তারপর নিচু হয়ে একটি মাটির ডেলা কুড়িয়ে নিয়ে ছুঁড়ে মারলেন মাটির উপরে শুয়ে থাকা লোকটিকে লক্ষ্য করে। সকলেই যখন এক প্রকার নিশ্চিত লোকটির পঞ্চত্ব প্রাপ্তির বিষয়, হঠাৎ সকলকে অবাক করে দিয়ে ধীরে ধীরে উঠে দাঁড়ালো লোকটি। তার দিকে তাকিয়ে শিউরে উঠলেন সকলে। এ কি? টলতে টলতে নিজের দু পায়ে যখন উঠে সোজা হয়ে দাঁড়ালো লোকটি, চমকে উঠেছিলাম আমি নিজেও।
এর আগে অমৃত জম্বি বহু বিদেশি সিনেমায় দেখেছি, কিন্তু বাস্তব জীবনে কয়েক হাতের মধ্যে কখনো না। আমার পিছনে দাঁড়িয়েছিলেন কর্পোরাল অনন্ত। ভয়ের চোটে আমার একটা হাত খিঁচে ধরলেন তিনি। কাপা গলায় জিজ্ঞেস করলেন, এসব কি হচ্ছে স্যার? এটা কি?